আছে ইলিয়াস আলী, দাবি মোশাররফের ক্ষমতায় এলে সকল গুম, খুন ও নির্যাতনের বিচার করা হবে বললেন এম কে আনোয়ার। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাইদ মল্লিক। শুনছিলেন এস আলম গ্রুপ সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরব সহ 10টি মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে অনুষ্ঠিত হয়। বিএনপি সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শামসের মুবিন চৌধুরী ছাড়াও এই বৈঠকে ছিলেন খালেদা জিয়ার সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবি উদ্দিন আহমেদ ও সৌদি আরবের বিএনপি চেয়ারপারসনের বিশেষ দূত মোহাম্মদ এনামুল হক চৌধুরী। আরো জানাচ্ছেন ফাহিম মোনায়েম। দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সৌদি আরব সহ 10টি মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতগণ বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বুধবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসের মুবিন চৌধুরী জানান, বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের শান্তি জড়িত রয়েছে, তাই মুসলিম দেশের কূটনীতিকরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। মুসলিম বিশ্বের শান্তির সঙ্গে জড়িত, বাংলাদেশের সমৃদ্ধি মুসলিম বিশ্বের সমৃদ্ধির সঙ্গে জড়িত। বাংলাদেশের মানুষ মুসলিম বিশ্বে বিশেষ করে তাদের আন্তরিকতা তাদের স্পর্শ করে এবং সেই ক্ষেত্রে তাদের বিশেষ একটা প্রত্যাশা যে বাংলাদেশে শান্তি থাকবে, গণতন্ত্র আরও শক্তিশালী হবে, বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে জীবনযাপন করতে পারে। তারা চায় যে যত তাড়াতাড়ি সম্ভব একটা সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচনের ব্যাপারে একটা ঐক্যমতে তাতে পৌঁছানো যায়। বৈঠকে মুসলিম বিশ্বে শ্রমবাজার বিষয়ে আলোচনা করেন বেগম জিয়া এবং দেশের মানুষ নির্বাচনের বিষয়ে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মেনে নেবে বিএনপি। বাংলাদেশের যে বিদেশে যে শ্রমবাজার, এর সঙ্গে আমাদের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত এবং আগামীতে আরও বৃদ্ধি যদি করা যেতে পারে সেই বিষয়ে খালেদা জিয়া পরিষ্কারভাবে তুলে ধরেন যে বাংলাদেশের মানুষ চায় একটি গ্রহণযোগ্য নির্বাচন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু একটি নির্বাচন। তো সেই ক্ষেত্রে যাদেরই একই ধরনের মতামত থাকবে সেটাকে আমরা অবশ্যই আমরা স্বাগত জানাব। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের আলোচনা সরকার সহ সকল রাজনৈতিক দলের সাথে অব্যাহত থাকবে বলে জানান শামসের মুবিন চৌধুরী। সরকারের সাথেও এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। ফাহিম মোনায়েম, মাই টিভি, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। বুধবার সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংঘাতের পথ পরিহার করে নির্বাচনের আগে আলোচনার পরিবেশ তৈরি করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। বিস্তারিত মানিকলাল ঘোষের রিপোর্টে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি 32-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবেও শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গুরুত্বপূর্ণ দিন এ সময় নির্বাচন পূর্ব আলোচনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান সৈয়দ আশরাফ। আগামী নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য হয়। আমরা আশা করছি যে বিরোধী দল তার ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং একটা উপযুক্ত পরিবেশ তৈরি করবেন যাতে করে সেই আলোচনা করা সম্ভব হয়। বিরোধী দলের হরতাল প্রত্যাহার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনবিচ্ছিন্নতার কঠিন বাস্তবতা বুঝতে পেরেছে বিএনপি। হরতাল বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, সুতরাং তারাও তো গণতান্ত্রিক রাজনীতি করে, তারাও তো জনগণের ভোটের প্রত্যাশী। সুতরাং তারা এমন হয়তো বুঝতে পেরেছেন যে বারবার হত্যা দিলে তাদের জনমত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সারা দেশেই আপনার হরতালকে কেউ সমর্থন করছে না, সুতরাং তাই আমি মনে করি তারা বাস্তবমুখী হয়েছেন। ধানমন্ডির 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাড়াও সকালে বনানী কবরস্থানে মুজিবনগর দিবস উপলক্ষে শহীদ জাতীয় নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচিত সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বুধবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। নির্বাচনকালীন সরকারের কাঠামোর বিষয়ে টিআইবির প্রস্তাবিত ফর্মুলাকে জটিল বলে মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ। টিআইবি যে ফর্মুলা দিচ্ছেন এই ফর্মুলা ওই অন্তর্বর্তীকালীন সরকারের কাছাকাছি, কিন্তু অত্যন্ত জটিল ভাবে। আমি মনে করি যে এই ধরনের জটিলতা কোনো ফর্মুলা দিয়ে কোনো লাভ নেই। বাঙালি জাতি সহজ সরল পদ্ধতিতে বিশ্বাস করে। ৭৫-এর ৩রা নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত ৪ নেতা হত্যা মামলার আপিলের রায় ৩০ তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ বুধবার এই তারিখ ঘোষণা করে। তারিখ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুষ্ঠু সমাপ্তি আশা করছে রাষ্ট্রপক্ষ। অপরদিকে খালাস পাওয়া আসামিরা আবারও দণ্ড পেতে পারে না বলে মনে করছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষ। প্যাট্রিক ডিকোস্তার রিপোর্ট। ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয় ৭৫-এর ৩রা নভেম্বর। পরদিন লালবাগ থানায় দায়ের করা হয় একটি হত্যা মামলা। ঢাকা মহানগর দায়রা জজ মামলার রায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। ২০০৮ সালে উচ্চ আদালত একজনের মৃত্যুদণ্ড বহাল রেখে সবাইকে খালাস দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। তাদেরকে হাইকোর্ট যে খালাস দিয়েছে সেটা আইনানুগ হয় নাই। তাদেরকে উচ্চ আদালতে আমাদের প্রার্থনা সাজা দেওয়া হোক জেলখানায় এই জাতীয় ৪ নেতাকে হত্যা করার জন্য। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে মামলাটি বিভিন্ন সময় স্থবির ছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এই মামলায় যদি ষড়যন্ত্রের ফলে হত্যাকাণ্ড এই কথাটি না থাকে তাহলে ঐতিহাসিকভাবে আমাদের এই আইনের যে ইতিহাস তাতে একটা ভুল থেকে যাবে। সেটাই ছিল আজকে আমার বিশেষভাবে আদালতের কাছে প্রার্থনা। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, যারা নির্দোষ সাব্যস্ত তাদের শাস্তি দেয়া যায় না। কোনো ব্যক্তি যদি একবার তাকে বিচারের সম্মুখীন করা হয় অথবা তিনি যদি মুক্তি পান তাহলে তাকে দ্বিতীয়বার বিচারের সম্মুখীন করা যায় না এবং তাকে কোনোভাবেই সেখানে আবার আদালতে আনা যায় না। তারা হাইকোর্টে আপিল করে নাই, সুপ্রিম কোর্টও আপিল করে নাই, তাই সুপ্রিম কোর্টে এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে না। প্যাট্রিক ডিকোস্তা, মাই টিভি, ঢাকা। জামাতের সাবেক আমির গোলাম আজমের বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। যে কোনো দিন রায়ের তারিখ ঘোষণা হতে পারে। বুধবার সকালে প্রসিকিউশন পক্ষ গোলাম আজমের বিরুদ্ধে তাদের বক্তব্য তুলে ধরেন। বক্তব্যে প্রসিকিউশন আদালতকে জানায় ১৯৭১ সালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের নেপথ্য নায়ক গোলাম আজম। তৎকালীন পূর্ব পাকিস্তান জামাতের আমির হিসেবে তিনি রাজাকার আল বদর গঠন করে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, ধর্মান্তরকরণ সহ নিরীহ মানুষকে দেশ ত্যাগে বাধ্য করেছেন। প্রসিকিউশন আইসিটি আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করে তাদের সাবমিট করেছে। বিএনপি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী সরকারের হেফাজতে আছে এমন দাবি করে বিএনপি নেতারা বলেছেন তাকে দ্রুত ফিরিয়ে না দিলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফিরিয়ে আনা হবে। তারা আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে সকল গুম, খুন ও নির্যাতনের বিচার করা হবে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুমের ১ বছর পূর্তি উপলক্ষে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে মোশাররফ বলেন, সরকার জনপ্রিয়তা হারিয়ে বিরোধী দলের নেতাদের গুম, খুন ও নির্যাতন করে আতঙ্ক সৃষ্টি করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা আশ্বস্ত করেছিলেন যে এম ইলিয়াস আলীকে তারা সুস্থ দেহে তার পরিবারের কাছে ফেরত দেবেন। এই সকল বক্তব্য থেকে আমাদের পরিষ্কার ধারণা হয়েছিল যে এম ইলিয়াস আলী সরকারের কারো কাছে আছে, কোনো সংস্থার কাছে অথবা কারো কোনো প্রতিষ্ঠানের কাছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের মুক্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, দেশ শাসনে আওয়ামী লীগ কতটা সফল হয়েছে তা যাচাই করতে গণভোটের আয়োজন করা উচিত। আপনারা যে চুরি, লুট, হত্যা, গুম সমস্ত কিছু করেছেন, সমস্ত কিছুর বিচার হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। জনাব এম ইলিয়াস আলীকে
তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার দাবিতে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ। 20 এপ্রিল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে, 21 এপ্রিল বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মামলা প্রত্যাহার। 25 মের মধ্যে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করার অনুমতি দেয়া না হলে সকল বাধা উপেক্ষা করে জাতির জনকের প্রতিকৃতি স্থাপন করার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। বুধবার দুপুরে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠক শেষে সংক্ষিপ্ত সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এ ঘোষণা দেন। গত 6 বছর ধরে জাতীয় প্রেস ক্লাবে কোনো নতুন সদস্য নেওয়া হচ্ছে না, অথচ অপেশাদার স্বাধীনতা বিরোধী অনেক ব্যক্তির সদস্য রয়েছে বলে অভিযোগ করে আগামী 1 মাসের মধ্যে অভিজ্ঞ পেশাদার সাংবাদিকদের সদস্য পদ প্রদানের আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। 25 মের মধ্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করে এই প্রতিকৃতি স্থাপনের ব্যবস্থা করবেন, আর না হলে পরে আর কোনো সময় তাদেরকে দেওয়া হবে না। আমাদের সকলের শক্তি নিয়ে আমরা সেদিন আমাদের জাতির জনকের প্রতিকৃতি আমরা এই জাতীয় প্রেস ক্লাবে আমরা প্রতিস্থাপন করব। সরকার বুধবার সচিবালয়, শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস শিল্প বিষয়ক মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের গার্মেন্টস শিল্প সেক্টরের স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পাশাপাশি এই খাতটিকে টেকসই শিল্প খাতে পরিণত করতে সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশে এই কমিটি গঠন করা হয়। জিএসপি সমস্যার সমাধানের লক্ষ্যে আগামী মন্ত্রিসভায় শ্রম আইনের সংশোধন আনা হবে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বৈঠকে মংলা বন্দর চালু এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল, পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা, গার্মেন্টস শিল্পের শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং মজুরি বৃদ্ধি বিষয়ে করণীয় সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। আমাদের উৎপাদিত পণ্য হরতাল করার ফলে আমাদের গার্মেন্টস মালিকরা যথা সময়ে তাদের মালামাল সমুদ্র বন্দরে নিতে পারছে না, সরবরাহ করতে পারছে না, তাতে আমাদের বাজার বিঘ্নিত হচ্ছে। এটা কি রাজনৈতিক সংকট নয়? এটিতে আমাদের অর্থনীতিকে বিপন্ন করছে। অনিয়ম ও দুর্নীতির ছোবলে প্রাথমিক বৃত্তি মেধা যাচাই না করেই উৎকোচের বিনিময়ে বৃত্তি প্রদান করছেন শিক্ষা অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা, এমন অভিযোগ অভিভাবকদের। এ কারণে ডেমরা থানার 5ম শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তি পেতে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তাদের। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। গাজীপুর কানে তোলা ছবিতে বিস্তারিত দেখুন SM খোরশেদ আলমের বিশেষ রিপোর্টে। প্রাথমিক বিদ্যালয় থেকেই ধরা হয় শিশুদের মেধা গঠনের প্রথম স্তর। সেই ব্রিটিশ আমল থেকেই 5ম শ্রেণী বৃত্তি প্রদানের প্রচলন এখন পর্যন্ত চলে আসছে। কিন্তু হালে এই কোমলমতি শিশুরা অসাধু কিছু পদস্থ কর্মকর্তাদের কারসাজিতে বৃত্তি বঞ্চিত হচ্ছে না তাদের মেধার যথাযথ মূল্যায়ন। আমি স্কুলে সব সময় ফার্স্ট হয়েছি, লাস্ট সেমিস্টারে আমি একদম ফার্স্ট হয়েছি পুরো স্কুলে। কেন আমি পেলাম না সেটা আমার অনেক দুঃখ। প্রত্যেক পরীক্ষা খুবই ভালো হয়েছে, প্রতিবারই আমি সব বিষয়ে নাম্বার 95-এর উপরে পেয়েছি। আমি বৃত্তি পাওয়ার আশা ছিল, সে আমি বৃত্তি পেতে পারতে পারিনি। অভিভাবকরা অভিযোগ করলেন ডেমরা থানার কয়েক হাজার কোমলমতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধার মূল্যায়ন না করেই উৎকোচের বিনিময়ে 5ম শ্রেণীর বৃত্তি দেওয়া হচ্ছে। আমরা যখন ওইখানে গেলাম তখন ওনারা যখন আমাদের বললো যে 10 দিন আগে কেন আসলেন না, তাহলে কি বোঝা যায় না যে কিসের জন্য আমাদেরকে, আমরা কেন যাব 10 দিন আগে? টাকা খাইছে বা করছে, এই ধরনের দুর্নীতি স্বজনপ্রীতি করে ওইভাবে এই জিনিসটা দিছে। খাতাগুলো আমাদের বাচ্চাদের খাতাগুলো ফের জাস্টিফাই করা হোক এবং আমাদের বাচ্চাগুলোর মেধা যাচাই করা হোক। আজকে প্রায় 2 মাস হয়ে গেছে, প্রত্যেকে কোনো নির্দেশ আসে না, আমরা কিছুই বলতে পারবো না। আপনাদের তদন্তের মাধ্যমে আমাদের একটু খাতাটা প্রুফ করে দেখেন। আপনার মহাপরিচালকের অফিসে যাওয়া হয়েছে 2 বার, কিন্তু তারপরও কোনো এটার সুরাহ হয় নাই। মেধাবী যে বাচ্চাগুলো 1 থেকে 10 যারা পাওয়ার কথা ছিল তারা পাইলো না, এর নিচে যারা ছিল তারা পাইলো। সরকারের কাছে আমাদের সবার এটাই আবেদন, মেধাবী স্টুডেন্টদের মূল্যায়ন করা হোক। সে যতটুকু শিক্ষা দান করছে তার ওই মর্যাদাটুকু যাতে সে পায়। 2 দিন চেষ্টার পর দেখা মিললেও এ বিষয়ে পাশ কাটিয়ে যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। আপনাকে না বললে কি করে হবে? সেটা এখনো তো না বলতে, আমি আমার 3টা মিটিং, আমি যাচ্ছি মিটিং এ, আমি এখন আপনাকে সময় দিতে পারবো না। SM
খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। পূর্ণ সামরিক মর্যাদায় সদ্যপ্রয়াত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের শেষকৃত্য অনুষ্ঠিত হলো। থ্যাচারের শেষকৃত্য উপলক্ষে ভোর থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শেষকৃত্যের আনুষ্ঠানিকতার জন্য থ্যাচারের ব্রিটেনের পতাকায় মোড়ানো কফিন ওয়েস্টমিনিস্টার থেকে সেন্ট্রাল লন্ডনের সেন্ট পলস গির্জায় নেওয়া হয়। কফিন নিয়ে এই যাত্রাপথে বিক্ষোভের সম্মুখীন হতে পারার আশঙ্কায় স্কটল্যান্ড ইয়ার্ডেও 4000 পুলিশ সদস্যকে মোতায়েন করা হয় রাস্তা জুড়ে। থ্যাচারের শেষকৃত্যে 170টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ব্রিটেনের রানীও এই অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও প্রায় 2300 মানুষও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এবারে খেলার সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট প্রসঙ্গ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে আছে জিম্বাবুয়ে। টেইলরের অপরাজিত শতকে প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 217 রান। এসএম আরিফের রিপোর্ট। শীতকালীন চুক্তিতে দলের সাথে সমঝোতা হয়নি বেশ কয়েকজন জিম্বাবুয়ান খেলোয়াড়ের, আর তাই 3 জনের অভিষেকে হারারেতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিকরা। অপরদিকে তামিমকে বাইরে রাখলেও সাকিবের ফেরায় এক উজ্জীবিত বাংলাদেশ। সিমিং উইকেটের সুবিধা নিতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক মুশফিকের। শুরুটা দেখে মনে হবে না হারারেতে কোনো সাফল্য নেই টাইগারদের। দলের 10 রানে সিবান্দাকে সাজঘরের পথ দেখালেন রবিউল। টেস্টের মেজাজ ছিল না অভিষেক ঘটা মারুমার। ব্যক্তিগত 10 রানে রবিউলের শিকার তিনিও। অধিনায়ককে নিয়ে হাল ধরেছিলেন অভিজ্ঞ মাসাকাজ্জা, তবে প্রাথমিক চাপ সামলে নেওয়া হলো না ঠিকভাবে। তাই তো দায়িত্ব কাঁধে নিলেন জিম্বাবুয়ের কাপ্তান। ওয়ালারের সাথে 127 রানের জুটিতে অর্ধশতক তুলে নেন দুজনেই। শেষ দিকে টাইগাররা আরও একটি সাফল্য পেলেও টেইলরের তৃতীয় টেস্ট শতকে দিনটা থাকে স্বাগতিকদের। দিন শেষে 105 রানে অপরাজিত আছেন টেইলর। তার সাথে দ্বিতীয় দিন শুরু করবে এলটন চিকম্বুরা। এসএম আরিফ, মাই টিভি। বাংলাদেশ গেমস শুরু হতে বাকি আর মাত্র 2 দিন। গেমসকে সামনে রেখে অন্যান্য ইভেন্টের মতো চলছে ইডেন ফ্লোর জিমনেশিয়ামে টেবিল টেনিসের প্রস্তুতি। তবে সময়টা কম পাওয়ায় ঠিকভাবে প্রস্তুত হতে পারেনি খেলোয়াড়রা। সে সাথে এত বড় গেমস অল্প সময় পাওয়ায় সন্তুষ্ট নয় কর্মকর্তারাও। জিএম মাসুদ ঢালির রিপোর্ট। আর মাত্র 3 দিন পর শুরু হচ্ছে বাংলাদেশের খেলাধুলার সর্ববৃহৎ আসর 8ম বাংলাদেশ গেমস। ইতিমধ্যেই এই গেমসকে ঘিরে শুরু হয়েছে স্টেডিয়াম পাড়ায় সাজ রব। অন্যান্য গেমসের মতো উডেন ফ্লোর জিমনেশিয়ামে প্রস্তুতি চলছে টেবিল টেনিসে। এবারে 100 জন প্রতিযোগী খেলায় অংশগ্রহণ করছে। সময়টা কম হওয়ায় টিটি খেলোয়াড়দের প্রস্তুতি বেশি ভালো হয়নি বলে জানান টিটি খেলোয়াড়ের এই কর্মকর্তা। প্রথমে তো আমরা ভেবেছিলাম এটা হবে না, কিন্তু শেষ পর্যন্ত আসলে এটা হতে যাচ্ছে। 20 তারিখ থেকে প্রস্তুতি হওয়ার কথা ছিল, সেটা হয়নি কারণ সময় স্বল্পতার কারণে। তবে এখন আমি যেটা দেখছি যে প্লেয়াররা খুব ডিটারমিনেশন ওদের ভিতরে ভালো রেজাল্ট করার। এদিকে টেবিল টেনিস খেলোয়াড়দের অনুশীলন থেমেনি। নিজ উদ্যোগেই তারা উডেন ফ্লোর জিমনেশিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছে। খেলোয়াড়রা আশা করেন এত বড় গেমসে সময়টা আরো বেশি পেলে প্রস্তুতি আরো ভালো হতো। তো আমাদের দলগতভাবে প্রস্তুতি ভালো আছে, কিন্তু যদি বলেন সার্বিক টেবিল টেনিস, তো সার্বিক টেবিল টেনিসের অবস্থা বেশি ভালো না। ফেডারেশন থেকে সেরকম কোনো উদ্যোগ আগে থেকে নেওয়া হয়নি। তড়িঘড়ি করে এই 5-7 দিন আগে থেকে তারা শুরু করেছে। এদিকে হরতালের কারণে মেয়েদের প্র্যাকটিস ঠিকমতো হয়নি বলে জানান জাতীয় মহিলা দলের অধিনায়ক। এবার সময় অনেক কম ছিল, আর সময় যেমন তেমন হরতালের জন্য অনেক বেশি হ্যাম্পার হয়েছে প্র্যাকটিসটা। সম্ভাবনা অনেক ভালো আমাদের, বিশেষ করে আমাদের ওমেন্স ইভেন্টে তো খুবই ভালো সম্ভাবনা, মেন্সেও ভালো করবে ইনশাল্লাহ। এবারে প্রতিযোগিতায় 7টি ইভেন্টে অংশ নিচ্ছে 16টি দল, যার মধ্যে 60 জন পুরুষ ও 40 জন নারী টিটি খেলোয়াড় অংশগ্রহণ করছে। জিএম মাসুদ ঢালি, মাই টিভি, ঢাকা। শেষ খবর সংবাদ যাবার আগে সালাম গ্রুপ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, সংঘাতের পথ পরিহার করে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান সৈয়দ আশরাফের। জেল হত্যা মামলার আপিল শুনানি সমাপ্ত, রায় 30 এপ্রিল। গোলাম আজমের শুনানি শেষ, যে কোনো দিন রায় ঘোষণা। সরকারের হেফাজতেই আছে ইলিয়াস আলী, দাবি মোশাররফের। ক্ষমতায় এলে সকল গুম, খুন ও নির্যাতনের বিচার করা হবে, বললেন MK আনোয়ার। পূর্ণ সামরিক মর্যাদায় সদ্য প্রয়াত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের শেষকৃত্য অনুষ্ঠিত। এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে জিম্বাবুয়ে, দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 217 রান। ধন্যবাদ। বার্তা থেকে বিদায় নিচ্ছি সাইদ মল্লিক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।